সোলোমনের গুপ্তধন, হেনরি রাইডার হ্যাগার্ড, রূপান্তর রকিব হাসান। ভয়াবহ সেই অভিযানের কথা ভাবলে আজও আতঙ্কে হাত পা হিম হয়ে আসে আমার। অবিশ্বাস্য সেই কাহিনীই শোনাবো এখন, যাতে আমি লেখক নই, শিকারী, ইংরেজ। বাস করি দক্ষিণ আফ্রিকার ডারবানে। নাম অ্যালান কোয়াটারমেইন। 60 পেরিয়েছি এই কিছুদিন আগে। জীবনের অর্ধেকেরও বেশি সময় কাটিয়েছি আফ্রিকায়, ব্যবসা, শিকার, যুদ্ধ এবং খনিতে কাজ করে। 65টা সিংহ মেরেছি মোটামুটি নিরাপদে। 66 নম্বরটা মারতে গিয়েই ঘটল অঘটন। জায়গা মতো গুলি লাগাতে পারলাম না, ঝাঁপিয়ে এসে পড়লো আমার ওপর, চোরে কামড় বসালো বা পায়ে, হাড় ভেঙে দিল। জোড়া লিখেছে বটে, কিন্তু সামান্য খুঁড়িয়ে হাঁটতে হয়। ডাক্তার বলেছেন জীবনের বাকি দিনগুলো অমন খোঁড়া হয়েই থাকবো আমি। কোন কথা থেকে কোন কথায় এসে পড়লাম। হ্যাঁ, যে কাহিনী বলবো বলে কলম ধরেছি, 18 মাস আগের ঘটনা। সে সময় পরিচয় হয়েছিল স্যার হেনরি কার্টিস আর ক্যাপ্টেন গুডের সঙ্গে। হাতি শিকারে গিয়েছিলাম সেবার। চলে গিয়েছিলাম অনেক দূরে, একেবারে বামাং ওয়াটু ছাড়িয়ে। কি জানি কি হয়েছিল, সব কিছুই প্রতিকূলে যেতে লাগলো। শেষ পর্যন্ত জ্বরে পড়লাম। এরপরে আর নিশ্চয়ই স্বীকার করা যায় না। হাতির দাঁত যা সংগ্রহ করতে পেরেছিলাম তা নিয়েই ফিরে এলাম কেপটাউনে। বেশি দর কষাকষি না করে বেচে দিলাম সব দাঁত। দিন 7 কাটালাম কেপটাউনে। একটু সুস্থ হতেই ঠিক করলাম ডারবানে ফিরে যাব। ইংল্যান্ড থেকে আসবে এডিনবর্গ ক্যাসেল জাহাজ, ওটা থেকে যাত্রী নিয়ে ডানকেল্ট জাহাজ যাবে ডারবানে। বন্দরেই অপেক্ষা করতে লাগলাম। সেদিন বিকেলে এসে পৌঁছল জাহাজ। যাত্রীদের মাঝে দুজন লোক আমার দৃষ্টি আকর্ষণ করলো। একজনের বয়স 30 মতো হবে। যেমন লম্বা তেমনি চওড়া, বিশাল বুকের ছাতি, শরীরের তুলনায় লম্বা 2 হাত, মাথায় সোনালি চুলের বোঝা, দাড়ির রঙও সোনালি, গভীর চক্ষু কোটরে বিশাল 2 বাদামি চোখ। প্যাসেঞ্জার লিস্টে চোখ বুলিয়ে জানলাম ওর নাম স্যার হেনরি কার্টিস। কেমন যেন চেনা চেনা লাগলো ভদ্রলোককে। চেহারার সঙ্গে আমার পরিচিত কারোর চেহারার মিল রয়েছে, কিন্তু কার সেই মুহূর্তে মনে করতে পারলাম না। অন্য লোকটির নাম ক্যাপ্টেন জন গুড। চেহারা দেখে অনুমান করা যায় নেভাল অফিসার। উচ্চতা মাঝারি, মোটাসোটা, রোদে পোড়া বাদামি চামড়া, নিখুঁত শেভ করা চিবুকে চারিত্রিক দৃঢ়তার লক্ষণ। পোশাকে আশাকে ফিটফাট, পরিচ্ছন্ন। ডান চোখে একটা আইগ্লাস, কোনো সুতা বা তার দিয়ে কোথাও আটকানো নেই। দেখে মনে হয় চোখের ওপরেই গজে উঠেছে কাজটা। মোছার দরকার না হলে কাজটা চোখ থেকে সরায় না ক্যাপ্টেন। প্রথমে আমার মনে হয়েছিল ঘুমানোর সময় কাজটা বুঝি চোখেই থাকে তার। ভুল অনুমান করেছি। ঘুমানোর সময় কাজটা খুলে যত্ন করে প্যান্টের পকেটে রেখে দেয় সে। ঝকঝকে সুন্দর 2 পাটি দাঁত দেখে হিংসেই হয়েছিল আমার। পরে জানলাম 2 পাটি দাঁতই নকল। আমার পাটি জোড়াও নকল, কিন্তু ক্যাপ্টেনের মতো এত সুন্দর না। হ্যাঁ, ঘুমানোর আগে দাঁতের পাটি জোড়াও প্যান্টের পকেটে রেখে দেয় ক্যাপ্টেন। সারাদিনে আবহাওয়া খারাপ ছিল, সাজের দিকে আরও খারাপ হয়ে এলো। কনকনে ঠান্ডা বাতাস ধেয়ে আসছে তীরের দিক থেকে। ঘন কুয়াশা জমল সাগরের বুকে, একেবারে স্কটল্যান্ডের মতো। ডেকে থাকতে পারল না যাত্রীরা। সাগরের অবস্থা ভালো না, বড় বড় ঢেউ, ভীষণ দুলছে জাহাজ। একবার এদিকে কাত হচ্ছে তো আরেকবার ওদিকে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকাটাই কঠিন। হাঁটাহাঁটি তো দূরের কথা, তার উপর প্রচণ্ড ঠান্ডা। ইঞ্জিনের কাছে গরম, ওখানে গিয়ে দাঁড়ালাম একটু উষ্ণতার লোভে। উল্টো দিকে দেয়ালে ঝুলছে একটা দোলক। জাহাজ কোন দিকে কতখানি কাত হচ্ছে সেটা মাপার জন্যই ঝোলানো হয়েছে যন্ত্রটা। শঙ্কিত হয়ে দেখছি ওটা, যেভাবে কাত হচ্ছে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে জাহাজ। গোলমাল আছে দোলকটায়। কাঁধের কাছে কেউ কথা বলে উঠল। ফিরে চাইলাম। আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছেন সেই নেভাল অফিসার। বললাম, তাই মনে হচ্ছে? মনে হওয়ার কিছু নেই, দেখেই বুঝেছি। আরেকবার কাত হলো জাহাজ। সোজা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলো ক্যাপ্টেন। তারপর বলল, যন্ত্রের মাপ যদি ঠিক হতো তাহলে বহু আগেই উল্টে যেত জাহাজ। যন্ত্রপাতির ব্যাপারে কর্মকর্তাদের মনোযোগের অভাব রয়েছে। ঠিক এই সময় রাতে খাবারের ঘণ্টা বাজল। আমি আর ক্যাপ্টেন চললাম খাবারের ঘরে। আমাদের আগেই হাজির হয়েছেন স্যার হেনরি কার্টিস। গুড গিয়ে বসে পড়ল তার পাশে। আমি বসলাম ওদের উল্টো দিকে। খেতে খেতে ক্যাপ্টেনের সঙ্গে আলাপ চলল আমার। হাতি শিকারের কথা উঠল এক সময়। ভালো লোককেই ধরেছেন, পাশ থেকে বলে উঠল আমার পরিচিত আরেক লোক।
হাতি শিকারের গল্প কোয়ার্টারমেইনের চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না। নীরবে আমাদের আলাপ শুনছিলেন এতক্ষণ স্যার হেনরি। চোখ তুলে চাইলেন আমার দিকে। কোয়ার্টারমেইন? কিছু মনে করবেন না স্যার, আপনি কি অ্যালান কোয়ার্টারমেইন? মাথা ঝাঁকিয়ে সায় দিলেন। আর কোনো কথা জিজ্ঞেস করলেন না স্যার হেনরি। আপন মনেই বিড়বিড় করে কি যেন বললেন। দাড়িগোফের আড়াল থেকে মাত্র দুটো শব্দ উদ্ধার করতে পারল আমার কান। কপাল ভালোই। খাওয়া শেষ হলে সেলুন থেকে বেরিয়ে যাব। ঠিক এমন সময় তার কেবিনে গিয়ে একটু বসার অনুরোধ জানালেন স্যার হেনরি। অরাজি হবার কোনো কারণ নেই। গেলাম। ক্যাপ্টেন গুডও গেলেন আমাদের সঙ্গে। জাহাজের সবচেয়ে ভালো কেবিন ওটা। আমাকে সোফায় বসতে বললেন স্যার হেনরি। ক্যাপ্টেন বসলেন একটা চেয়ারে। বোতল আর গ্যালাস বের করে মদ ঢাললেন স্যার হেনরি। একটা গ্যালাস বাড়িয়ে ধরলেন আমার দিকে। মিস্টার কোয়ার্টারমেইন, বললেন স্যার হেনরি, গত বছর এমন দিনে বামাংওয়াটোতে ছিলেন না আপনি, ট্রান্সফালের উত্তরে? হ্যাঁ। একটু অবাকই হলাম। ভদ্রলোক আমার গতিবিধির সব খবরই রাখছেন দেখছি। কৌতূহল জাগলো খানিকটা। আমার ব্যাপারে তো আগ্রহী কেন স্যার হেনরি কার্টিস? ওখানে ব্যবসা করেছিলেন আপনি, তাই না? ফস করে বলে বসলো ক্যাপ্টেন গুড। হ্যাঁ। এক গাড়ি মাল নিয়ে গিয়েছিলাম। ক্যাম্প ফেলেছিলাম একটা বসতির ধারে। সব মাল বিক্রি শেষ না করে সরিনি ওখান থেকে। সামনের টেবিলে দুহাত ছড়িয়ে চেয়ারে ঝুঁকে বসেছেন স্যার হেনরি। চেয়ে আছেন আমার দিকে, বিশাল দুই বাদামি চোখে কৌতূহল আর উদ্বেগ। আচ্ছা, নেভিলি নামে কারোর সঙ্গে দেখা হয়েছিল আপনার? হয়েছিল। আমার ক্যাম্পের কাছেই ক্যাম্প ফেলেছিল। বিশ্রাম দিয়েছিল বলদগুলোকে। 15 দিন পর ক্যাম্প তুলে রওনা হয়ে যায় সে। ঢুকে যায় দেশের আরও ভেতরে। হ্যাঁ, মাসখানেক আগে এক উকিলের চিঠি আসে আমার কাছে। নেভিলের খোঁজ খবর জানতে চায় উকিল। সাধ্যমতো খোঁজ নিয়ে জবাব দিয়েছি চিঠির। আপনার সেই চিঠি উকিলের হাত থেকে আমার হাতে পৌঁছেছে, বললেন স্যার হেনরি কার্টিস। আপনি লিখেছেন, মে মাসের শুরুতে বামাংওয়াটো ত্যাগ করে নেভিলি। বলদে টানা একটা গাড়ি নিয়েছিল সে। সঙ্গী ছিল দুজন লোক, একজন গাড়ির চালক, অন্যজন পথ প্রদর্শক, এবং শিকারী এক নিগ্রো, নাম জিম। নেভিলের ইচ্ছে ছিল ম্যাটাবেল প্রদেশের শেষে ব্যবসা কেন্দ্র ইনাইয়াটি পৌঁছবে। সেখানে সব মালসহ গাড়ি বলদ বেচে দেবে। এগিয়ে যাবে পায়ে হেঁটে দেশের আরও গভীরে। লিখেছেন, মাস 6 আগে নেভিলের সেই গাড়িটা এক পর্তুগিজ ব্যবসায়ীর দখলে দেখেছেন আপনি। ব্যবসায়ী আপনাকে জানিয়েছে গাড়িটা ইনাইয়াটিতে এক শ্বেতাঙ্গের কাছ থেকে কিনেছে সে। সঙ্গে একজন চাকর শিকার নিয়ে সে চলে গেছে দেশে আরও ভেতরে। তবে লোকটির নাম মনে করতে পারছে না ব্যবসায়ী। থামলেন স্যার হেনরি। হ্যাঁ, বললাম। খানিকক্ষণ নীরবতা। মিস্টার কোয়ার্টারমেইন, হঠাৎ বলে বসলেন স্যার হেনরি, মিস্টার নেভিলি কোথায় গেছে জানেন? উত্তর দিকে ঠিক কোন জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল তার, অনুমান করতে পারছেন কি? কিছু কিছু কথা কানে এসেছে আমার। থেমে গেলাম। বলা উচিত হবে কি? পরস্পরের দিকে তাকালেন স্যার হেনরি আর ক্যাপ্টেন। মাথা ঝাঁকালেন গুড। মিস্টার কোয়ার্টারমেইন, বললেন স্যার হেনরি, একটা গল্প শোনাচ্ছি আপনাকে। এই ব্যাপারে আপনার পরামর্শ চাইব, হয়তো সহযোগিতাও। শুনেছি নাটালে আপনি খুব সম্মানিত মানুষ। কিছু কিছু ব্যাপারে আপনার পরামর্শ ধ্রুব বাক্য হিসেবে মেনে নেওয়া যায়। বাড়িয়ে বলা লোকের অভ্যাস। বিনীত হাসি হাসলাম। অপ্রতিভ ভাবটা লুকোতে চুমুক দিলাম মদের গ্যালাসে। নেভিলি আমার ভাই, বলে ফেললেন স্যার হেনরি। তাই তীক্ষ্ণ চোখে চাইলাম হেনরির দিকে। চেহারা শুরুতে দুই ভাইয়ের মিল খুব বেশি না। আকারে স্যার হেনরির চেয়ে অনেক ছোট নেভিলি। চুলদারিও সোনালি না, কালো। কিন্তু ধূসর চোখ আর দৃষ্টির তীক্ষ্ণতা একেবারে এক। এই চোখের জন্যই তাকে চেনা চেনা লাগছিল। এতক্ষণে বুঝতে পারলাম। ও ছিল, বলে গেলেন স্যার হেনরি, আমার ছোট এবং একমাত্র ভাই। 5 বছর আগেও একে অন্যকে ছেড়ে থাকার কথা ভাবতে পারতাম না। কিন্তু বাবার মৃত্যুর পরেই ঘটল অঘটন। সংসারে সচরাচর যা ঘটে থাকে। ঝগড়া করলাম দুজনে। রাগের মাথায় খুব খারাপ ব্যবহার করেছিলাম ওর সঙ্গে। সংসারের এই গোলমালের প্রতি বিরাগ দেখাতেই যেন জোরে জোরে মাথা নাড়ল ক্যাপ্টেন গুড। ঠিক এই সময় জোরে দোল দিয়ে অনেকখানি গুড়িয়ে কাত হয়ে গেল জাহাজ। আমাদের দিক থেকে ছাতের দিকে ফিরল গুডের কাজ। ছাতের দিক থেকে আবার ফিরল আমাদের দিকে। সোজা হয়েছে জাহাজ। আপনি জানেন, আমার দিকে চেয়ে বলল স্যার হেনরি, ইংল্যান্ডে উইল করে ভাগাভাগি করে না দিয়ে গেলে বাপের জায়গা জমির মালিক হয় তার বড় ছেলে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। এই জায়গা জমি নিয়েই ঝগড়া বাঁধাই দুই ভাইয়ে। এখন এসব কথা বলতেও লজ্জা লাগছে, কিন্তু আপনাকে খোলাখুলিই জানাচ্ছি সব।
বলে যাও বলল ক্যাপ্টেন। এসব কথা মিস্টার কোয়াটারমেইন বলবেন না কাউকে। আমার দিকে ফিরলেন। না কি বলেন, ঠিক বললাম তো? নিশ্চয়ই, জোর গলায় বললাম। আমার উপর দুজনের আস্থা আছে জেনে গর্বই লাগছে। ওই সময় আবার বললেন স্যার হেনরি, আমার ভাইয়ের অ্যাকাউন্টে কয়েকশো পাউন্ড জমা ছিল। ঝগড়ার পরপরই সব টাকা একেবারে তুলে নিল সে। নাম পাল্টে রাখল নেভেলি। সৌভাগ্যের খোঁজে পাড়ি জমালো একদিন দক্ষিণ আফ্রিকায়। পরে জেনেছি আমি এসব কথা। 3 বছর পেরিয়ে গেল। ঠিকানা জোগাড় করে মাঝে মাঝে অনেক চিঠি লিখেছি। কোনো জবাব এলো না ভাইয়ের কাছ থেকে। কিন্তু আমি জানি আমার সব চিঠি তার হাতে পৌঁছেছে। অনেক দিন থেকে মন খারাপ হয়ে যেতে লাগলো আমার। অনুশোচনায় জ্বলে পুড়ে মরতে লাগলাম। রক্তের টান, বললাম আমি। মনে পড়ে গেল আমার ছেলে হ্যারির কথা। জর্জ ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। ওকে দেখতে চাই। শুধু বাপের সম্পত্তিই না, আমার কামাইয়ের অর্ধেকও ভাইকে দিয়ে দিতে রাজি এখন। আগে বাপের সম্পত্তির অর্ধেক দিয়ে দিলেই চলতো, নীরস গলায় বলল ক্যাপ্টেন। আইগ্লাসটা স্থির হয়ে আছে হেনরি কার্টিসের দিকে। ক্যাপ্টেনের কথায় কান না দিয়ে বললেন স্যার হেনরি, মিস্টার কোয়াটারমেইন, দিন যত গেল আরও বেশি উদ্বিগ্ন হয়ে উঠলাম আমি। তখন ভাইকে খুঁজেই পাচ্ছি না, তার কোনো খোঁজও পাচ্ছি না। ও বেঁচে আছে না মরে আছে তাও জানি না। অনেক কি দিয়ে খোঁজ খবর করালাম, কিন্তু বৃথা। শেষে নিজেই বেরিয়ে পড়লাম একদিন। জর্জকে খুঁজে বের করবই, ফিরিয়ে নিয়ে আসবো বাড়িতে। কথাটা জানালাম ক্যাপ্টেনকে। ও আমার সঙ্গী হতে চাইল। খুশি মনেই সঙ্গে নিলাম ওকে। ও খুশি না হলেও আসতাম আমি, বলল ক্যাপ্টেন। এছাড়া আর কিছু করারও নেই আমার। বেতনের অর্ধেক পেনশন ধরিয়ে দিয়ে অ্যাডমিরালিটির কর্তারা রাস্তায় বের করে দিয়েছে আমাকে না খেয়ে মরার জন্য। ওসব কথা থাক এখন। মিস্টার কোয়াটারমেইন, এবার বলুন, নেভিলের ব্যাপারে আর কি জানেন আপনি? অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। বলবো কি বলবো না ভাবছি। পাইপে তামাক ভরার ছুতোয় খানিকটা সময় নিলাম। ঠিক কোথায় যাবার জন্য বেরিয়েছিল আমার ভাই? আমাকে চুপ করে থাকতে দেখে জিজ্ঞেস করলেন স্যার হেনরি, শুনেছেন কিছু? শুনেছি, আর দ্বিধা করলাম না। শুনেছি সুলোমনের গুপ্তধনের খুঁজে বেরিয়েছিল সে। সলোমনস মাইন্স? একই সঙ্গে চেঁচিয়ে উঠলেন স্যার হেনরি আর ক্যাপ্টেন গুড। কোথায় ওটা? জানি না। এদিকে ওদিকে মাথা নাড়ালাম। তবে শোনা যায় কয়েকটা বিশেষ পাহাড়ের ওপারে জায়গাটা। ওই পাহাড়গুলোর চূড়া দেখেছি আমি অনেক দূর থেকে। আমার আর পাহাড়গুলোর মাঝে তখন 130 মাইল মরুভূমি। শুনেছি একজন ছাড়া কোনো শ্বেতাঙ্গ সেই মরুভূমি পেরোতে পারেনি। সলোমনস মাইন্স সম্পর্কে আরও কিছু কথা কানে এসেছে আমার, শোনাতে পারি। তবে কথা দিতে হবে আর কারো কাছে বলবেন না এসব, তাহলে আমাকে পাগল ভাববে লোকে। মাথা নেড়ে সম্মতি জানালেন স্যার হেনরি। ক্যাপ্টেন গুড বললেন, বলবো না, কথা দিলাম। বেশ, বলে গেলাম আমি। অনেকেরই ধারণা হাতি শিকারীরা একেবারেই নিরস, শিকারের বাইরে আর কিচ্ছু বোঝে না তারা। ভুল। ইতিহাস, এমনকি অনেক সাহিত্য পাগল পেশাদার শিকারীও দেখেছি আমি। বছর 30 আগে এমনই এক শিকারীর সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল আমার। তার নাম ইভান্স। সেবার ম্যাটাবেলে প্রথম হাতি শিকার করতে গেছি। ফেরার পথে দেখা হয় তার সঙ্গে, ওই একবারই। এরপর আর কখনো দেখিনি তাকে, দেখবও না কোনো দিন। শুনেছি বুনো মোষ মেরে ফেলেছে তাকে। তাকে কবর দেওয়া হয়েছে জাম্বিজি জলপ্রপাতের কাছে। একটু থেমে আবার বললাম, এক রাতে তাঁবুর বাইরে আগুনের পাশে বসে আলাপ করছি দুজনে। কথায় কথায় আমার দেখা এক অদ্ভুত জায়গার কথা বললাম তাকে। তখন ট্রান্সভালের লিডেনবার্গ জেলায় কুদু আর এলান্ডো হরিণ শিকার করছি আমি। শিকার খুঁজতে খুঁজতে একদিন এক দুর্গম এলাকা একটা পথের ধারে এসে বসে পড়লাম। চওড়া পথ, পাথর কেটে বানানো হয়েছে গরুর গাড়ি চলাচলের জন্য। ক্ষয়ে ধসে গেছে এখন সে পথ। অনেক অনেক দিন আগে বানানো হয়েছিল নিশ্চয়ই। কৌতূহল হলো। পায়ে পায়ে এগিয়ে গেলাম পথ ধরে। একটা পাহাড়ের পাদদেশে এসে পৌঁছলাম। বিশাল এক গুহামুখের ভেতরে ঢুকে গেছে পথটা। ঢুকে গেলাম ভেতরে। তাজ্জব কাণ্ড! বিশাল এক গ্যালারির মতো রয়েছে ভেতরে। সোনা মেশানো কোয়ার্টজ পাথরে বোঝাই করে রাখা হয়েছে পাথরের তাকগুলো। দেখে মনে হয় খনি থেকে ওই পাথর তুলে গ্যালারিতে সাজিয়ে রেখেছে শ্রমিকরা। তারপর হঠাৎ কোনো কারণে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে। পাথরগুলো নিয়ে যাবার সময়ও পায়নি। পাহাড়ের বাইরে বিশাল এক প্রাসাদের গাঁথনিও দেখতে পেয়েছি। এ আর কি অদ্ভুত! আমার কাহিনী শুনে বলল ইভান্স। আরও আশ্চর্য জিনিস দেখেছি আমি।
এক আজব কাহিনী বলে গেল সে। কালো আফ্রিকার অভ্যন্তরে কোথায় কিভাবে এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ দেখে এসেছে খুলে বলল সব। তার বিশ্বাস ওই নগরী বাইবেলে বর্ণিত অফির নগরীর ধ্বংসস্তূপ। এরপর বলল প্রাচীন ইহুদি আর ফিনিশিয়ান অভিযাত্রীদের অভিযান কাহিনী, কালো রাজ্যের এক কালো বর্বরতার ইতিহাস। মুগ্ধ বিস্ময়ে তন্ময় হয়ে শুনছি। হঠাৎ তার এক প্রশ্নের চমকে ফিরে এলাম অতীত থেকে। মাসুকুলাম্বু প্রদেশের উত্তর পশ্চিম প্রান্তে সুলিমান পর্বতমালার নাম শুনেছ? এপাশ ওপাশ মাথা দোলালাম। শুনিনি। ইভান্স বলল ওখানেই আছে রাজা সোলোমনের হীরকখনি। জিজ্ঞেস করলাম কি করে জানলে? বলল অনেক খোঁজ খবর করে জেনেছি। ম্যানিকা প্রদেশে এক বুড়ি ওঝার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সে জানিয়েছে সোলোমনের বিকৃত উচ্চারণ সুলিমান। আরও জানিয়েছে ওই সুলিমান পর্বতমালারই কোথাও বাস করা একটা জাতি, জুলুদেরই একটা গোত্র। জুলুদের ভাষার সঙ্গে অনেক মিল আছে তাদের ভাষার, তবে আচার আচরণ অনেক উন্নত, গায়ে গতরেও আরেকটু বড়। মহাপণ্ডিত জাদুকর আছে ওদের মাঝে। অনেক অনেক দিন আগে সাদা মানুষদের কাছ থেকে শিক্ষা পেয়েছে তারা। উজ্জ্বল পাথরের খনির সন্ধান জানে ওই জাদুকরেরা। থামল ইভান্স। ইভান্সের গপ্প শুনে তখন খুব হেসেছিলাম। পরদিনই চলে গেল ইভান্স। তারপর পেরিয়ে গেল দীর্ঘ 20টা বছর। হাতি শিকারীদের জীবনে এই 20টা বছর সোজা কথা না। প্রতি মুহূর্তে প্রাণ হাতে করে চলতে হয়। এই পেশায় নিয়োজিত থেকে কেউ এত বছর বেঁচেছে কি না আমার জানা নেই। যাক সে কথা। 20 বছর পরে আবার শুনলাম সুলিমান পর্বতমালার কেচ্ছা। এবার আরও বাস্তব প্রমাণ পাওয়া গেল। ম্যানিকার সীমান্ত ছাড়িয়ে গেছি সেবার। সিটান্ডুয়ার ক্রাল নামে একটা জায়গা রয়েছে। সাংঘাতিক খারাপ জায়গা। খাবার পাওয়া যায় না, শিকার কম, আবহাওয়াও খারাপ। পড়লাম জ্বরে। জ্বর কি যেমন তেমন জ্বর, মরি আর কি। ঠিক এই সময় একদিন আমার তাঁবুতে এসে হাজির এক পর্তুগিজ, সঙ্গে এক দেশি চাকর। লম্বা পাতলা লোকটাকে দেখে ভালোই মনে হলো। কালো বড় বড় চোখ, পাকানো ধূসর গোঁফ, ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে। স্প্যানিশে আমারও দখল তারই মতো। কথাবার্তা চালিয়ে যেতে পারলাম আমরা। জানলাম ওর নাম হোসে সিলভেস্ত্রা। ডেলাগোয়া উপসাগরের ধারে বাড়ি। জ্বরের জ্বালায় বেশি আলাপ সালাপ করতে পারলাম না। পরদিন সকালে বিদায় নিতে এলো সিলভেস্ত্রা। পুরনো কায়দায় টুপি খুলে নিতে নিতে বলল গুড বাই সিনর। আবার যেদিন আপনার সঙ্গে দেখা হবে, যদি দেখা হয় কোনো দিন, দুনিয়ার সেরা ধনী তখন আমি। আপনার এই মেহমানদারির কথা সেদিনও মনে থাকবে আমার। তাঁবু থেকে বেরিয়ে গেল সিলভেস্ত্রা। জ্বরে কাহিল হয়ে পড়েছিলাম, বেশি হাসতে পারিনি। কোনো মতে উঠে টলতে টলতে বাইরে এসেছিলাম। তাঁবুর বাইরে ছায়ায় দেখেছিলাম পশ্চিম দিগন্তে মরুভূমিতে ছোট হতে হতে মিলিয়ে যাচ্ছে দুটো মানুষ। লোকটার মাথার স্থিরতা নিয়ে সেই মুহূর্তে প্রশ্ন জেগেছিল মনে। 1 সপ্তাহ পেরিয়ে গেল। সুস্থ হয়ে উঠেছি অনেকখানি। তাঁবুর বাইরের ছায়ায় বসে আছে সেদিন বিকেলে। মুরগির আধপচা একটা ঠ্যাং চিবোচ্ছি। এক ক্রাফির কাছ থেকে এক টুকরো কাপড়ের বদলে কিনেছি ওই ঠ্যাং। অন্য সময় হলে ওই কাপড় দিয়ে অন্তত আস্ত 20টা মুরগি কেনা যেত। ঠ্যাং চিবুচ্ছি আর চেয়ে আছি পশ্চিম দিকে। ভীষণ গরম। বালির সাগরের আড়ালে অস্ত যাচ্ছে লাল সূর্য। হঠাৎ করেই দেখতে পেলাম ওকে। একজন মানুষ 100-3 গজ দূরে একটা ঢিলার ওপাশ থেকে বেরিয়ে আসছে। গায়ের কোট দেখে বোঝা যাচ্ছে ইউরোপিয়ান। হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে গেল লোকটা। অনেক কষ্টে হাঁটু আর হাতের উপর ভর দিয়ে সোজা হলো, দাঁড়ালো। এগিয়ে আসতে আসতে লাগলো টলতে টলতে। কয়েক গজ এগিয়ে গিয়ে পড়ে গেল আবার। করুণ দৃশ্য। সঙ্গী এক শিকারীকে ডেকে লোকটাকে তুলে নিয়ে আসতে বললাম। নিশ্চয়ই বুঝতে পারছেন ওকে। হোসে সিলভেস্ত্রা, বলল ক্যাপ্টেন গুড। হ্যাঁ, কিংবা বলা যায় সিলভেস্ট্রার চামড়ায় ঢাকা জ্যান্ত কঙ্কাল। মারাত্মক জ্বরে হলুদ হয়ে গেছে মুখ। কোটরের আশেপাশে মাংসের ছিটে ফোটাও নেই। ফলে মনে হয় বাইরে বেরিয়ে এসছে দুটি কালো চোখ। চোয়ালের হাড় আর মাথার খুলি কামড়ে ধরে আছে যেন হলুদ চামড়া। মাথার সব চুল সাদা। পানি পানি, গঙিয়ে উঠল সিলভেস্ট্রা। ঠোঁট ফেটে গেছে, জিভ সাংঘাতিক ফুলে গেছে, কালচে হয়ে গেছে রং। পানিতে সামান্য দুধ মিশিয়ে খেতে দিলাম ওকে। বড় বড় ঢোকে গিলতে লাগলো সিলভেস্ট্রা। খাওয়া শেষ না হতেই আবার জ্বর এসে গেল তার। পড়ে গেল মাটিতে, প্রলাপ বকতে লাগলো। বকার ভেতরে এসে যাচ্ছে সুলিমানস পর্বতমালা, হীরা আর মরুভূমি। ওকে তুলে নিয়ে গেলাম তাঁবুর ভেতরে। ঔষধ নেই, ডাক্তার নেই, ওর জন্য তেমন কিছু করাও গেল না। রাত 11টা নাগাদ একটু শান্ত হলো। শুয়ে একটু বিশ্রাম নিতে গিয়েই ঘুমিয়ে পড়লাম।
কাক ভরে ঘুম ভেঙে গেল। তখনও আলো ফোটেনি ভালো মতো। দেখি উঠে বসে তাঁবুর দরজা দিয়ে বাইরে চেয়ে আছে সিলভেস্ট্রা। আধো আলো আধারিতে অদ্ভুত দেখাচ্ছে কঙ্কালসার দেহটা। কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মরুভূমির পানে। কিছুই বললাম না। ক্রমেই আলো ফুটল, সূর্য উঠল। দূরে, বহু দূরে সুলিমান পর্বতমালার চূড়ায় গিয়ে আঘাত হানল যেন সূর্যের লাল রশ্মি। ওই যে, মাতৃভাষায় চেঁচিয়ে উঠল মুমূর্ষু লোকটা। লম্বা হাড্ডিসার একটা হাত তুলে নির্দেশ করল সুলিমান পর্বতমালার দিকে। কিন্তু ওখানে কেউ কোনো দিন যেতে পারবে না, কেউই পারবে না। হঠাৎ থেমে গেল সে। দ্রুত কী সিদ্ধান্ত নিল মনে মনে। আস্তে করে ফিরল আমার দিকে। বন্ধু, কোথায় তুমি? কোথায় আছো? আমার নজর ঘোলা হয়ে আসছে। কেন দেখতে পাচ্ছি না তোমাকে? এই যে আমি, এখানে, বললাম। শুয়ে পড়ো, বিশ্রাম নাও। হ্যাঁ, শোবো, বলল সিলভেস্ট্রা। শিগগিরই শোবো, চিরদিনের জন্য শোবো। তার আগে একটা কাজ করে নিই। তুমি আমার জন্য অনেক করেছো বন্ধু, তোমাকেই দিয়ে যাব লেখাটা। হয়তো তুমিই গিয়ে পৌঁছতে পারবে সেখানে, অবশ্য যদি মরুভূমি পেরোতে পারো তবে। ওই হারামি মরুই খেয়েছে আমার চাকরটাকে, আমাকেও শেষ করেছে। মলিন শার্টের ভেতরে হাত ঢুকিয়ে একটা প্যাকেট বের করে আনলো সিলভেস্ট্রা। ওপরের চামড়ার মোড়ক খুলতেই বেরোলো স্যাবল অ্যান্টিলোপের চামড়ায় তৈরি একটা বইয়ের টোবাকো পাউচ। পাউচের ভেতরের জিনিসটা বের করতে চেষ্টা করলো। দুর্বল আঙুলের কারণে পারল না। আমার দিকে বাড়িয়ে ধরল, বলল, বের করো। পুরনো ছেঁড়াখড়া হলদে মখমলে মোড়া একটা মোড়ক বের করে আনলাম। কাপড়টার গায়ে কী যেন লেখা আছে, অক্ষরগুলো স্পষ্ট না। কাপড়ের মোড়কের ভেতর থেকে বেরোলো আরেক টুকরো কাগজ। দুর্বল গলায় বলে গেল সিলভেস্ট্রা, 300 বছর আগের কথা। আমার এক পূর্বপুরুষের নাম ছিল হোসেডিয়া সিলভেস্ট্রা। দেশ ভ্রমণের সাংঘাতিক নেশা ছিল তার। একদিন পাড়ি জমান আফ্রিকায়। তার আগে এ অঞ্চলে আর কোনো পর্তুগিজ আসেনি। আর শ্বেতাঙ্গদের মাঝে একমাত্র তিনিই যেতে পেরেছেন সুলিমান পর্বতমালার কাছাকাছি। তার সঙ্গে ছিল একজন ক্রাফি গোলাম। ওই পর্বতেরই এক গুহায় মারা যান সিলভেস্ট্রা। কোনো কারণে তখন বাইরে ছিল গোলাম। ফিরে এসে দেখল মনিব মরে পড়ে আছে। মনিবের লাশের পাশেই পড়ে আছে এক টুকরো মখমল। তাতে কী সব লেখা। কাপড়টা তুলে যত্ন করে রাখলো গোলাম। অনেক কষ্ট করে ফিরে গেল আমাদের বাড়িতে, ডেলাগোয়ায়। তখন থেকে আমাদের কাছেই রয়েছে কাপড়টা। কেউ পড়ার কথা ভাবিনি, আমি ছাড়া। পড়ে এখন জান দিতে হচ্ছে। বন্ধু, তোমাকে দিয়ে গেলাম এটা, তোমার কাছেই রাখো, আর কাউকে দিও না। পারলে যাবার চেষ্টা করো ওই পর্বতের কাছে, হয়তো তুমিই হবে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। চুপ করলো সিলভেস্ট্রা। একসঙ্গে অনেক কথা বলে ফেলেছে। হাঁপাতে হাঁপাতে শুয়ে পড়লো আবার। আবার এলো জ্বর। প্রলাপ বকা শুরু হলো। তারপরই চিরদিনের মতো চোখ বুঝল হতভাগা লোকটা। ঈশ্বর ওর আত্মার মঙ্গল করুন। গভীর গর্ত খুঁড়ে কবর দিলাম সিলভেস্ট্রাকে। বুকের উপর চাপিয়ে দিলাম একটা বড় পাথর, শেয়াল টেনে যাতে তুলতে না পারে। তারপর আর থাকিনি ওই এলাকায়, ফিরে এসেছি। লেখাটা কোথায় জানতে চাইলেন স্যার হেনরি। কি লেখা ছিল ওতে? প্রশ্ন করল ক্যাপ্টেন গুড। আর কাউকে দেখিয়েছিলেন? দেখিয়েছি, বললাম আমি। একজন পর্তুগিজ ব্যবসায়ীকে দেখিয়েছি। লেখাটা স্প্যানিশ ভাষায় ছিল। আধমাতাল ছিল তখন ব্যবসায়ী, ইংরেজিতে অনুবাদ করে দিয়েছে। পরদিন সকালেই ভুলে গেছে ওটার কথা। মূল লেখাটা রেখে দিয়েছি আমার ডারবানের বাড়িতে। সিলভেস্ট্রোর লেখা কাগজটাও আছে ওখানেই। তবে আপনারা যদি দেখতে চান, পকেট থেকে একটা নোটবুক বের করলাম। এক টুকরো কাগজ বের করে দিয়ে বাড়িয়ে ধরলাম। এই যে, ওটার ইংরেজি অনুবাদ। কাগজটা দুজনেই দেখল। ক্যাপ্টেন গুড বলল, আরে, একটা ম্যাপও আছে। মূল লেখাটাতেও ম্যাপের বিবরণ আছে, বললাম আমি। পথের নির্দেশ। কাগজের লেখা আমি নিম্নরূপে পড়ে শোনালাম ওদের। আমি হোসেডিয়া সিলভেস্ট্রা, ছোট এই গুহায় অনাহারে মারা যাচ্ছি। এটা 1590 সাল। নিজের পোশাকের ছেঁড়া টুকরোতে লিখছি। কালি আমার গায়ের রক্ত। কলম ছোট সরু এক টুকরো হাড়। যে গুহাটাতে আছি তার দক্ষিণ প্রান্তের দুটো পর্বতের উত্তরেরটার নাম দিয়েছি সেবার 2 স্তন। উত্তরের স্তনের বোটায় তুষার নেই। গুহাতে ফিরে এসে যদি লেখাটা পায় আমার গোলাম, যদি এটা নিয়ে যেতে পারে ডেলাগোয়ায়, যদি আমার বন্ধুর হাতে এটা পড়ে, তাহলে কথাটা রাজার গোচরে আনার অনুরোধ জানাচ্ছি বন্ধুকে। হয়তো একদল সৈন্য পাঠাবেন রাজা। অবশ্যই সৈন্যদের সঙ্গে যেন বেশ কয়েকজন জ্ঞানী পাদ্রীকে পাঠানো হয়। ভয়াবহ মরুভূমি পেরিয়ে আসতে হবে ওদের। পরাজিত করতে হবে দুর্ধর্ষ কুকুয়ানাদের। ধ্বংস করতে হবে ওদের শয়তানি জাদু। তাহলেই রাজা হবেন দুনিয়ার সবচাইতে ধনী রাজা। মৃত্যু দেবতার পেছনে
সলোমনের রত্নকক্ষে ঢুকেছি আমি। নিজের চোখে দেখেছি সেই অফুরন্ত সম্পদ, হীরার স্তূপ। কিন্তু সেই ধন আনার ক্ষমতা হয়নি আমার। ভয়ঙ্কর জাদুকরি গান্তুলের কবল থেকে যে প্রাণ নিয়ে আসতে পেরেছি, এই বেশি। পথ চিনে আসার জন্য একটা ম্যাপও এঁকে দিচ্ছি। ম্যাপে নির্দেশিত পথ ধরে এগিয়ে এসে সেবার বাম স্তনে উঠতে হবে। তুষার পেরিয়ে চড়তে হবে স্তনের বোটায়। বোটার উত্তর ধার দিয়ে নেমে গেছে সোলোমনের তৈরি করা মহান পথ। সেই পথ ধরে 3 দিন চললে পৌঁছানো যাবে রাজপ্রাসাদে। যেই আসো, হত্যা করো গান্তুলকে। আমার আত্মার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে শেষ করছি। বিদায়, হোসেলা সিলভেস্ত্রা। পড়া শেষ করলাম। আমার মুখের দিকে চেয়ে আছেন দুজনেই। সারা দুনিয়া চক্কর দিয়েছি। খানিক নীরবতার পর বললেন ক্যাপ্টেন, একবার নয়, দুবার চক্কর দিয়েছি, কিন্তু এমন আশ্চর্য কাহিনী শুনিনি কোথাও। মিস্টার কোয়াটারমেইন, বললেন স্যার হেনরি, ঝড়ের রাতে আমাদের কেচ্ছা শোনাচ্ছেন না তো? ঝট করে চোখ ফেরালাম তার দিকে। আপনার তাই মনে হচ্ছে? দ্রুত হাতের কাগজটা ভাঁজ করে নোট বইয়ের পকেটে রাখলাম। উঠে দাঁড়িয়ে বললাম, খামোখা কেচ্ছা শুনে আর লাভ কি, চলি। বিশাল এক থাবা এসে পড়ল আমার কাঁধে। প্লিজ মিস্টার কোয়াটারমেইন, লজ্জিত গলায় বললেন স্যার হেনরি। আমি ঠিক সেভাবে বলিনি কথাটা। আসলে কাহিনীটা এত অদ্ভুত। ডারবানে গিয়ে আমার আসল লেখাটা দেখাবো আপনাকে, বাধা দিয়ে গম্ভীর গলায় বললাম। বসুন মিস্টার কোয়াটারমেইন, বললেন স্যার হেনরি, মাফ চাইছি। এবার আমি লজ্জা পেলাম, বসে পড়লাম। অস্বস্তিকর পরিবেশ কাটিয়ে ওঠার জন্য তাড়াতাড়ি বললাম, আরে হ্যাঁ, আপনার ভাইয়ের কথা তো বলাই হয়নি। ওর সঙ্গে জিমকে আমি আগে থেকেই চিনতাম। বেচুয়ানার লোক, খুব ভালো শিকারী আর খুব বুদ্ধিমান। ওদের রওনা হবার দিন সকালে আমার ওয়াগানের পাশে বসে দেখে তামাক কাটছে জিম। জিজ্ঞেস করলাম, হাতি শিকারেই তো যাচ্ছ তোমরা জিম? না বস, জবাব দিল সে, আইভরির চেয়েও দামি জিনিসের খোঁজে যাচ্ছি। মানে? কৌতূহল জাগলো। বললাম, তবে কি সোনা খুঁজে যাচ্ছ? না বস, আরও দামি জিনিস। রহস্যময় হাসি হাসল জিম। রাগ লাগলো, এভাবে রহস্য করছে কেন? সরাসরি বলে ফেললেই তো হয়। বেটা নেটিভ আমার সাথে মশকরা করছে। তাকে আর কিছু জিজ্ঞেস করে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করতে চাইলাম না, চুপ করে গেলাম। ব্যাপারটা জিম বুঝলো কি না জানি না, তামাক কাটা শেষ করে মুখ তুলল সে। ডাকলো, বস। জবাব দিলাম না। বস। আবার ডাকলো সে। কি হলো, চেঁচাচ্ছ কেন? চাইলাম ওর দিকে। বস, হীরার খোঁজে যাচ্ছি আমরা। হীরা? ভুল করছো তো, ভুল দিকে যেতে চাইছো। হীরার খনি তো ওদিকে নয়। বস, সুলিমান পর্বতমালার নাম শুনেছেন? অবাক হলাম। সুলিমান পর্বতমালাকে অনেকে সুলিমান বার্গও বলে। বললাম, শুনেছি। ওখানকার হীরের খনির কথা শুনেছেন বস? হ্যাঁ, একটা গল্প শুনেছি। গল্প নয় বস, ওই অঞ্চল থেকে একটা মেয়ে লোক এসেছিল নাটালে, কোলে একটা বাচ্চা। ওই মেয়ে লোকটাই হীরার কথা বলেছে আমাকে। সে এখন নেই, মারা গেছে। খামোখা পাগলামি করছো তোমরা। তোমাদের মালিক তো মরবেই, তুমিও মরবে। ওই ভয়ানক মরুভূমি পেরোতে পারবে না তোমরা। হাসল জিম। মরতে তো একদিন হবেই বস। তাছাড়া এদিকে হাতিও কমে এসছে। এই পেশায় থাকলে একদিন না খেয়ে এমনিতেই মরতে হবে। তার চেয়ে চেষ্টা করেই দেখি না একবার যেতে পারি কি না। পিপাসায় গলা যখন শুকিয়ে আসবে, হলুদ জ্বর যখন খেয়ে নেবে শরীরের মাংস, মাথার উপরে যখন চক্কর দেবে শকুন, তখন বলো এসব বড় বড় কথা। যত্ত সব। চুপ করে গেলাম আমি। আধ ঘন্টা পরেই নেভিলের ওয়াগান চলতে শুরু করলো। দৌড়ে আমার কাছে এসে দাঁড়ালো জিম। বলল, আমরা চলে যাচ্ছি বস। আর কোনো দিন দেখা হবে কিনা জানি না। কোনো অপরাধ থাকলে মাফ করে দিবেন। চলি। সত্যি সত্যি সুলিমান বার্গে যাচ্ছ তোমরা জিম, নাকি মিছে কথা বলছো? জিজ্ঞেস করলাম। সত্যি যাচ্ছি বস। একবার কপাল পরীক্ষা করে দেখতে চাই। মিস্টার নেভিলেরও ওই একই কথা। ও, যাবেই তাহলে? ঠিক আছে, একটু দাঁড়াও। পকেট থেকে কাগজ কলম বের করে তাতে লিখলাম, দুটো স্তনের বোটার বাম দিকেরটায় উঠতে হবে। তুষার পেরিয়ে চড়তে হবে স্তনের বোটায়। স্তনের বোটার উত্তর ধার দিয়ে নেমে গেছে সোলোমনের তৈরি করা মহান পথ। ওই পথ ধরে 3 দিন চললে পৌঁছে যাবে রাজপ্রাসাদে। লেখা কাগজটা জিমের দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এটা রাখো। এনআইএটি পৌঁছে এটা দেবে তোমার মনিবের হাতে, তার আগে কিন্তু নয়। ঠিক আছে বস। কাগজটা নিল জিম। আর বলবে কাগজে লেখা নির্দেশ অনুসারে যেন চলে। দেখলাম অনেকখানি এগিয়ে গেছে নেভিলের ওয়াগন। আবার বলছি, এনআইএটির আগে কাগজটা দেবে না তাকে, তাহলে ফিরে এসে হাজারো প্রশ্ন শুরু করবে আমাকে। এত প্রশ্নের জবাব দিতে পারবো না, বুঝেছো? মাথা হেলিয়ে সাই দিয়ে চলে গেল জিম। স্যার হেনরির দিকে তাকিয়ে বললাম, এরপর ওদের ভাগ্যে কী ঘটেছে আমি আর কিছুই জানি না। আমি আমার ভাইয়ের খোঁজে যাব, বললেন স্যার হেনরি। দরকার হলে সুলিমান পর্বতমালার ওপাশেও যাব। জর্জে কী হয়েছে না জেনে ফিরব না।
মিস্টার কোয়াটারমেইন, আপনি যাবেন আমাদের সঙ্গে? এভাবে প্রস্তাব দিয়ে বসবেন স্যার হেনরি আশা করিনি। থমকে গেলাম। সুলিমান বার্গে যাব? এই বুড়ো বয়সে অপঘাতে মরতে যাব? বললাম, না, সিলভেস্ট্রার মতো কষ্ট পেয়ে মরার শখ আমার নেই। তাছাড়া আমার ছেলে আছে, আমি মরে গেলে তাকে কে দেখবে? না স্যার হেনরি, আমি যেতে পারবো না, মাফ করবেন। স্যার হেনরি আর ক্যাপ্টেন গুড দুজনেই খুব নিরাশ হলেন। মিস্টার কোয়াটারমেইন, বললেন স্যার হেনরি, আমাকে যেতেই হবে। আপনি যদি যান খুবই উপকার হয়। আচ্ছা, আপনার ছেলের ভার যদি আমি নিই, মানে একটা বিশেষ অঙ্কের টাকা ব্যাংকে জমা করে দিই তার নামে, আপনি না থাকলেও তার পড়াশোনার অসুবিধে হবে না, টাকা তো আছেই, চালিয়ে নিতে পারবে। আর আমার সঙ্গে যাবার জন্য মোটা টাকা দেবো আপনাকে। এই অভিযানের সমস্ত খরচ খরচা আমার। কিন্তু পথে যদি হাতি শিকার করতে পারি, আইভরির মূল্য বাবদ 1/3 আপনিও পাবেন। খুব ভালো প্রস্তাব, বললাম আমি। আমার টাকা নেই, কাজেই টাকার দরকার আছে। ছেলে পড়ছে মেডিকেল কলেজ, খরচ আছে তো। তবু এখনই কথা দিতে পারছি না, একটু ভেবে দেখার সময় দিন। ঠিক আছে, বললেন স্যার হেনরি। রাত অনেক হয়েছে, উঠলাম, ফিরে এলাম নিজের ক্যাবিনে। সিলভেস্ট্রা আর হীরার খনির কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম এক সময়। অনেক অনেক দিন পর সে রাতে স্বপ্ন দেখলাম সিলভেস্ট্রাকে। পুরনো জাহাজ ডানকেল্ড, গতি এমনিতেই কম, তার উপরে আবহাওয়া খারাপ, ফলে নির্দিষ্ট সময়ে ডারবানে পৌঁছতে পারল না জাহাজ। রোজি স্যার হেনরি আর ক্যাপ্টেন গুডের সঙ্গে দেখা হয় আমার, আলাপ আলোচনাও হয়, কিন্তু পরপর দুদিন আর সোলোমনের খনির ব্যাপারে কোনো কথাই বললাম না ওদের সঙ্গে। শিকারের গল্প বলি, আরও অন্যান্য রোমাঞ্চকর অভিযানের কথা শোনাই। কখনো মুগ্ধ হয়ে শোনে ওরা, কখনো বিস্মিত। সোলোমনের খনি কিংবা তার ভাইয়ের সম্পর্কে আরেকটি কথাও বললেন না স্যার হেনরি। 5 দিন কেটে গেল। আবহাওয়া ভালো হয়ে গেছে। জানুয়ারির চমৎকার উষ্ণ বিকেল। নাটালের উপকূল ধরে চলছে ডানকেল্ড। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি। পাশেই আছেন স্যার হেনরি আর ক্যাপ্টেন গুড। প্রকৃতির অপরূপ শোভা দেখছেন ওরা, আমিও দেখছি। বারবার দেখেছি এ দৃশ্য, কিন্তু তবুও যেন পুরনো হয় না। সবুজ ঘাস আর ঝোপঝাড়ের মধ্যে থেকে মাঝে মাঝেই উঠে গেছে লাল বালির পাহাড়। সবুজের কোথাও খানিকটা জায়গা পরিষ্কার করে নিয়ে বাথান বানিয়েছে স্থানীয় ক্রাফিরা। বালির সৈকত নেই এখানে, একেবারে পানির উপরে নেমে এসেছে সবুজ ঘাস, ঝোপঝাড়, নীল সাগর, আর সবুজের মাঝে সীমানা টেনে দিয়েছে সাদা ঢেউয়ের ফেনা। উপকূলের আকর্ষণ ছেড়ে বেরিয়ে আসতে পারছে না তারা, নাচানাচি করছে ওখানেই। বন্দরে এসে ঢুকতে ঢুকতে রাত হয়ে গেল। এখন আর বাড়ি যাওয়া যাবে না, রাতটা জাহাজেই কাটাতে হবে। বন্দুকের ফাঁকা আওয়াজ করা হলো ডানকেল্ড থেকে। বন্দর কর্তৃপক্ষ আর ডারবানের লোকদের জানানো হলো ইংল্যান্ড থেকে ডাক এসে পৌঁছেছে। একটা লাইফ বোট এসে ডাক নিয়ে গেল। রাতে খাওয়া সেরে 3 জন এসে বসলাম ডেকে। আকাশে বিশাল রূপলি চাঁদ, লাইট হাউসের আলোকেও ম্লান করে দিয়েছে ঝকঝকে উজ্জ্বল জ্যোৎস্না। তীর থেকে ভেসে আসছে বন্দরের নেশা ধরানো গন্ধ। জাহাজের হুইসেলের দিক থেকে মুখ ফেরালেন স্যার হেনরি। বুঝতে পারলাম এবার আসবে জিজ্ঞাসা। ঠিকই অনুমান করেছি, প্রশ্ন করলেন তিনি। মিস্টার কোয়াটারমেইন, আমার প্রস্তাব ভেবেছেন নিশ্চয়ই? ঠিক, স্যার হেনরির প্রশ্নেরই প্রতিধ্বনি করলেন যেন ক্যাপ্টেন গুড। আমাকে জিজ্ঞাসা করলেন, কিছু ঠিক করেছেন? সোলোমনের খনিতে যাবেন আমাদের সঙ্গে? ডেক চেয়ার থেকে উঠলাম। পাইপ ছাড়তে হবে। আসলে তখনও মনস্থির করে উঠতে পারিনি আমি, কিন্তু ওদেরকে অপেক্ষা করিয়ে রাখাও নিতান্তই অভদ্রতা। এগিয়ে গিয়ে দাঁড়ালাম রেলিংয়ের ধারে, উপর করলাম পাইপটা। জ্বলন্ত পোড়া তামাকগুলো পানি ছোঁয়ার আগেই নিয়ে ফেললাম সিদ্ধান্ত। এটা ঘটে, দীর্ঘ সময় চিন্তাভাবনা করেও একটা ব্যাপারে হয়তো সিদ্ধান্ত নেওয়া গেল না, কিন্তু সময় আর পরিস্থিতি মাত্র 2-1 সেকেন্ডই সমস্যার সমাধান করে দিতে পারে। ফিরে এলাম। হ্যাঁ, বসতে বসতে বললাম আমি যাব, তবে কিছু শর্ত আছে আমার, যদি স্যার হেনরি রাজি থাকেন। কি শর্ত? আমার মুখের কথা কেড়ে নিলেন স্যার হেনরি। 1, যাবার পথেই হাতি শিকার করব আমরা, আইভরিগুলো রেখে যাব কোথাও। আমি ফিরে না এলে 1/3 পাবে আমার ছেলে। 2, আমার সাহায্যের জন্য 500 পাউন্ড দিতে হবে আমাকে, সেটা ডারবান ত্যাগ করার আগেই। ওই টাকা আমি আমার ছেলের নামে ব্যাংকে রেখে যাব। 3, লন্ডনের গাইজ হাসপাতালে পড়ছে আমার ছেলে। ডাক্তারি পাস না করা পর্যন্ত মাসে 200 পাউন্ড করে মাসোহারা দিতে হবে ওকে।
আপনার ব্যাংকে চিঠি লিখে ওই টাকার ব্যবস্থা করে যেতে হবে। আমি রাজি, নির্দ্বিধায় জবাব দিলেন স্যার হেনরি। হয়তো ভাবছেন, বললাম, চামারের মতো দর কষাকষি করছি। বাধ্য হয়েই করতে হচ্ছে। আমি একা হলে কোনো কথা ছিল না, বেরিয়ে পড়তাম। মরলে মরতাম, বাঁচলে বাঁচতাম। কিন্তু আমার খেয়ালিপনা কিংবা চক্ষু লজ্জার জন্য আমার ছেলে কেন কষ্ট করবে বলুন? আপনার অবস্থা বুঝেছি আমি, বললেন স্যার হেনরি। চামার তো ভাবছিই না, বরং আপনার দায়িত্বজ্ঞানের প্রশংসা করছি। শ্রদ্ধা বাড়ল আপনার উপর। পরদিন সকালে জাহাজ থেকে নামলাম। দুজনকেই নিয়ে এলাম আমার বাড়িতে। ছোট্ট সুন্দর বাড়িটা দেখে দুজনেই খুব প্রশংসা করলেন। কথা মতো তার কাজ করলেন স্যার হেনরি। আমাকে 500 পাউন্ড দিলেন। আমার ছেলে হ্যারিকে মাসে মাসে টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দিলেন ব্যাংককে, লিখিতভাবে। তার কাজ তিনি করেছেন, এবার আমার পালা। খরচের টাকা নিয়ে নিলাম স্যার হেনরির কাছ থেকে। প্রথমেই বড় দেখে একটা ওয়াগন কিনলাম। 22 ফুট দীর্ঘ ওয়াগনটার চাকা অ্যাক্সেল লোহার তৈরি, সাধারণ গাড়ির মতো কাঠের নয়, পাকা কাঠ দিয়ে তৈরি গাড়ি। কিছুদিন খনির কাজে লাগানো হয়েছে। জেনে শুনেই কিনেছি। খনির কাজে যা তা জিনিস লাগানো হয় না, তার মানে গাড়ির কাঠ খুবই ভালো। এরপর কিনলাম গাড়ির জন্য গরু। 16টা বলদ হলেই এই গাড়ি টানতে পারবে, কিন্তু আমি কিনলাম 4টি বেশি। এগুলো অতিরিক্ত। দুর্গম যাত্রা, অসুখ বা অন্য কিছু হয়ে মরে যেতে পারে 2-4টে বলদ। অতিরিক্ত রাখাই ভালো। সাধারণ বলদ নয় ওগুলো, জুলুদের বাথান থেকে এসেছে। কষ্ট সহ্য করার ক্ষমতা অপরিসীম, চলতেও পারে অন্য সব বলদের চেয়ে দ্রুত। ঔষধ কেনার ঝামেলা আমাকে পোহাতে হলো না, যদিও সঙ্গেই রইলাম আমি। জানলাম চিকিৎসার ব্যাপারে মোটামুটি গান আছে ক্যাপ্টেনের। বেশি ঔষধ নিতে মানা করলাম, বোঝা যত কম হয় ততই ভালো। ক্যাপ্টেন বুঝলেন। অতি দরকারিগুলো ছাড়া বাকি সব ছাঁটাই করে দিলেন লিস্ট থেকে। টুকিটাকি আরও জিনিসপত্র কেনা হলো। অস্ত্রশস্ত্র কেনার প্রয়োজন পড়ল না, ইংল্যান্ড থেকে অনেক নিয়ে এসেছেন স্যার হেনরি, আর আমার তো আছেই। এরপর লোকজন জোগাড়ের পালা। 3 জনে আলোচনা করে ঠিক করলাম 5 জন কাজের লোক দরকার আমাদের। একজন ড্রাইভার, একজন পথ প্রদর্শক, আর 3 জন চাকর। ড্রাইভার আর গাইড পেয়ে গেলাম খুব সহজেই। দুজনেই জুলু, একজনের নাম গোজা, অন্যজন টম। চাকর জোগাড় করতে গিয়েই হিমশিম খেতে হলো। সত্যিকারের সাহসী আর বিশ্বাসী চাকর পাওয়া খুবই কঠিন। দুর্গম যাত্রায় চলেছে, অনেক ক্ষেত্রে চাকরদের উপরই নির্ভর করবে আমাদের জীবন। খুঁজে পেতে 2 জন জোগাড় হলো। একজন হটেনটট, নাম ভেন্ট ভোগেল, আর একজন জুলু, বয়স কম, নাম খিবা, খুব ভালো ইংরেজি বলতে পারে। ভেন্ট ভোগেলকে আগে থেকেই চিনি। খুব পরিশ্রমী, ভালো ট্র্যাকার, তবে একটা বদ অভ্যাস আছে তার। মদে বড্ড আসক্তি তার। অনেক খোঁজাখুঁজি করেও নির্ভরযোগ্য আরেকটা লোকের সন্ধান পেলাম না। হাল ছেড়েই দিয়েছি প্রায়। এমনই এক সময় সন্ধ্যায় এলো সে। পরদিনই রওনা হব আমরা। জিনিসপত্র গোছগাছ করছি। খিবা এসে খবর দিল বাইরে একজন নিগ্রো দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে দেখা করতে চায়। লোকটাকে নিয়ে আসতে বললাম। ঘরে এসে ঢুকলো লম্বা নিগ্রো, সুন্দর চেহারা, গায়ের রং আর সব নিগ্রোদের মতো কালো নয়, একটু ফিকে। বয়স 30-এর মতো। হাতে একটা আশেগাই, অর্থাৎ জুলু বর্ষা। স্যালুটের ভঙ্গিতে বর্ষাশুদ্ধ ডান হাতটা তুলল সে। কি নাম তোমার? জিজ্ঞেস করলাম। আম্বোপা, শান্ত ও ভারী কণ্ঠস্বরে জবাব দিল সে। তোমাকে আগেও কোথাও দেখেছি। হ্যাঁ, ইনকোসি, বলল আম্বোপা। শ্বেতাঙ্গদের সম্মান জানিয়ে ইনকোসি বলে ডাকে জুলোরা। ইসান্থ লুয়ানায় দেখেছেন। সেই যে লড়াইয়ের আগের দিন, মনে পড়ল। সেবার লর্ড শেলমসফোর্ডের গাইড হিসেবে এক রোমাঞ্চকর অভিযানে বেরিয়েছিলাম। এক পর্যায়ে কিছু জুলুর সঙ্গে লড়াই বাঁধে আমাদের। সে আরেক কাহিনী, অন্য সময় বলব। তা কি চাই তোমার? জানতে চাইলাম। মাকুমা যান, বলল আম্বোপা। শুনলাম অনেক উত্তরে যাচ্ছেন এবার আপনারা। সঙ্গে যাচ্ছেন সাগর পেরিয়ে আসা 2 জন ইনকোসি। সত্যি? ক্রাফি ভাষায় মাকুমা যান মানে যে সবসময় হুঁশিয়ার থাকে। বললাম, সত্যি হলে? শুনলাম এখান থেকে 1 চাঁদের পথ, ম্যানিক ছাড়িয়ে যাবেন আপনারা। চলে যাবেন লুকাঙ্গা নদীর ওদিকে। ঠিক। আমরা যেখানে খুশি যাই, তাতে তোমার কি? সন্দেহ জাগলো আমার মনে। আমাদের এই অভিযানের আসল কারণ গোপন রাখতে চাই। আমি যাব আপনাদের সঙ্গে, সাদা মানুষ। আম্বোপার গলায় কিছু একটা ছিল। ঝট করে তাকালাম ওর দিকে। সাদা মানুষদের সঙ্গে এভাবে তো কথা বলে না ক্রফিরা। কেমন একটু ঔদ্ধত গলার স্বর। বলেই ফেললাম,
আরেকটু ভদ্রতার সাথে কথা বলতে হয়, সাদা মানুষ নয়, বলবে ইনকসি। কথাটা হজম করার জন্য সময় দিলাম ওকে। বললাম, এখন বলো, তোমার নাম কি সত্যিই আম্বোপা? তোমার বাড়ি কোথায়? আমি আম্বোপা। বাড়ি অনেক উত্তরে। হাজার হাজার বছর আগে ঝুলুরা রাজত্ব করত সেখানে। মহাপ্রতাপে সেখানে রাজত্ব করতেন রাজা চাকা। আজ ওখানে আমার ঘর নেই। শিশুকালে নিজের দেশ ছেড়ে বেরিয়ে এসেছি। তারপরে ঘুরে বেরিয়েছি দেশে দেশে। বয়সকালে যোগ দিয়েছি সেনাবাহিনীতে, মহান সেনাপতি আমস্লো পোগাসির দলে। হাতে ধরে আমাকে লড়াই শিখিয়েছেন তিনি। তারপর থেকে শুধু একের পর এক লড়াই করে গেছি। আর ভালো লাগে না। আবার নিজের দেশে ফিরে যেতে চাই। আপনারা ওদিকে যাচ্ছেন শুনে এলাম, যদি সঙ্গে নেন। আমি কাজের লোক, নিলে ভুল করবেন না। কাজ পাবেন, বিনিময়ে পয়সা চাইব না। আম্বোপার কথার ধরনে রীতিমতো অবাক হয়েছি আমি। আর 10জন সাধারণ জুলুর চেয়েও আলাদা। ভেতরে গভীর কিছু একটা আছে। সন্দেহ জাগলো মনে। স্যার হেনরি আর ক্যাপ্টেন গুডের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। কি যেন একটা ভাবলেন স্যার হেনরি। আম্বোপার কাছে এসে দাঁড়ালেন, তীক্ষ্ণ চোখে তাকালেন, আমার দিকে ফিরে বললেন, ওকে গায়ের কোট খুলে ফেলতে বলুন। হেনরির নির্দেশ অনুবাদ করে শোনালাম আম্বোপাকে। বিন্দুমাত্র দ্বিধা করল না আম্বোপা। লম্বা ঝুলওয়ালা গ্রে কোটটা খুলে ফেলল গা থেকে। কোমরের উপর জুলু কায়দায় জড়ানো আছে এক টুকরো কাপড়, গলায় সিংহের নখের মালা। সত্যি, নেটিভদের মাঝে এত সুন্দর লোক আগে দেখিনি আমি। 6 ফুট 3 ইঞ্চি লম্বা, সে অনুযায়ী চওড়া কাঁধ, চমৎকার স্বাস্থ্য, ফিকে কালো শরীরের জায়গায় জায়গায় গভীর ক্ষতচিহ্ন, ভয়াবহ বহু লড়াই জেতার সাক্ষী। আরও এক কদম এগিয়ে গেলেন স্যার হেনরি। আম্বোপার মুখোমুখি দাঁড়ালেন, চাইলেন তার সুন্দর গর্বিত মুখের দিকে। চমৎকার জোড়া, বললেন গুড। গায়ে গতরে দুজনেই এক, শুধু চামড়ার রং ছাড়া। তোমাকে পছন্দ হয়েছে আমার আম্বোপা, বললেন স্যার হেনরি। আমার চাকর হিসেবে বহাল করলাম তোমাকে। বুঝল না, কিন্তু স্যার হেনরির কথা অনুমান করে নিল বুদ্ধিমান আম্বোপা। জুলু ভাষায় জবাব দিল, আপনি একজন সত্যিকারের বীর পুরুষ, আরেকজন পুরুষের কদর বুঝেছেন। জানুয়ারির শেষ দিকে ডারবান ছাড়লাম আমরা। দীর্ঘ 700 মাইল পথ পাড়ি দিয়ে ম্যাটাবল প্রদেশের সীমান্তের শেষে ব্যবসা কেন্দ্র ইনাইয়াতে এসে পৌঁছলাম। এখানেই একসময় রাজত্ব করত মহাপরাক্রমশালী নিষ্ঠুর শয়তান রাজা লবেঙ্গুলা। লুকাঙ্গা আর কালুকুই নদী এসে মিশেছে এখানে। তার কাছাকাছি রয়েছে সিটানডুয়ার ক্রাল। ইনাইয়াটি থেকে 300 মাইলেরও বেশি দূরে। মাঝে পথ ভীষণ দুর্গম। তার উপরে রয়েছে ভয়াবহ সেতসী মাছি। গাধা আর মানুষ ছাড়া সব জন্তু জানোয়ারের জন্য মারাত্মক। গবাদি পশুর তো জমই মাছি। কাজী ওয়াগানের যাত্রা এখানেই শেষ। এরপর পায়ে হেঁটে এগোতে হবে। আমাদের 20টা বলদের 12টা অবশিষ্ট আছে। একটা মারা গেছে সাপের কামড়ে, 3টে মরেছে রোগে ভুগে, একটা তৃষ্ণায়, বাকি 3টে মরেছে বিষাক্ত টিউলিপ তৃণ খেয়ে। আরও 5টা মারা যেতে বসেছিল ওই একই তৃণ খেয়ে। সময় মতো চিকিৎসা করাতে সেরে উঠেছে। জিনিসপত্র বের করে নিলাম ওয়াগন থেকে। বলদগুলো সহ গাড়িটা গোজা আর টমের দায়িত্বে রেখে ইনাইয়াটি ছাড়লাম আমরা। আম্বোপা, খিবা আর ভ্যান্ট ভোগেল ছাড়াও জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য 12 জন কুলি সঙ্গে নিয়েছে। শুরুতে কিছুক্ষণ নীরবে পথ চললাম আমরা। সবার আগে চলেছে আম্বোপা। হঠাৎ গান ধরল সে, জুলু গান। কথাগুলো বড় সুন্দর। ওর চরিত্রে আরেকটা দিক উন্মোচিত হলো আমাদের কাছে। লোকটার লড়াকু কঠিন মনের আড়ালে একটা সুন্দর কবি মন রয়েছে। দিন 15 একটানা চলে একটা সুন্দর জায়গায় পৌঁছালাম আমরা। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় পাহাড়। পাহাড়ের পাদদেশে কোথাও ইডোরো কিংবা একটু থেমে যাওয়া গুল্ম কাটার ঘন ঝোপ, কোথাও সুন্দর সুন্দর মাচাবেল গাছের বিরাট জঙ্গল। গাছে গাছে ঝুলছে হলদে ফল। এই ফল আর গাছের লতাপাতা হাতির খুব পছন্দের। বনের ধারে হাতির চিহ্ন দেখতে পেলাম। লাদার স্তূপ পড়ে আছে একদিকে। গাছের ডাল ভাঙা, উপড়ে তোলা হয়েছে কিছু গাছ। খাবার সময় গাছপালা খুব বড় নষ্ট করে হাতি। পরের দিন বিকেলে আরেকটা সুন্দর জায়গায় এসে পৌঁছালাম। ঝোপে ঝাড়ে ঢাকা এবং পাহাড়ের পাদদেশে একটা নদী। শুকিয়ে খা খা করছে নদীর বুক। তবে কোথাও কোথাও গভীর গর্তে একটু পানি আটকে আছে এখনও। স্ফটিকের মতো স্বচ্ছ সে পানি। গর্তগুলোর চারধারে নানা জন্তু জানোয়ারের অসংখ্য পায়ের ছাপ। পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে সামনের দিকে তাকালে একটা বিশাল পার্কের মতো জায়গা চোখে পড়ে। গুচ্ছে গুচ্ছে জন্মে আছে ওখানে চ্যাপ্টা মাথা মিমোসা। ফাঁকে ফাঁকে মাথা তুলে দাঁড়িয়ে আছে মাচাবেল। বিকেলের আলোয় চকচক করছে মসৃণ পাতা। আর এই দুই ধরনের গাছের ফাঁকে অবশিষ্ট ভূমি ঢেকে রেখেছে
এক ধরনের বেটে গুল্ম। নদীর বুক ধরে চলতে চলতে খাড়ায় ঝাল বেয়ে হঠাৎ উপরের দিকে উঠে গেছে পথ। নদীর ধার ধরে এগিয়ে গেছে সামনের দিকে। নদীর পাড়ে উঠে এলাম আমরা। চোখে পড়ল একদল জিরাফ। নদীর তলায় থাকা এতক্ষণ দেখতে পাইনি তাদের। গুলি করে একটা জিরাফ মারল গুড। সাজ হয়ে এসেছে। রাত কাটানোর জন্য ওখানেই থামলাম আমরা। চাঁদের আলোয় বসে জিরাফের মাংসের কাবাব দিয়ে চমৎকার ভোজন হলো। তারপর আগুনের ধারে গোল হয়ে বসলাম আমরা কয়েকজন। চলল ধূমপান। স্যার হেনরি বসেছেন আমার পাশে। সেই পরিবেশে হঠাৎ করেই তার পাশে নিজেকে বড় বেমানান লাগলো। সোনালি চুলের বোঝার পাশে খাটো খাটো খাড়া কালচে চুল। সত্যিই বেমানান। তিনি বিশাল দেহি, আমি হালকা পাতলা ছোটোখাটো। তার ওজন 15 স্টোন, আমার বড় ওজন 9। ক্যাপ্টেন গুড বসেছে আমাদের মুখোমুখি। এই পরিবেশে তাকে আরও বেমানান লাগছে। পোশাক আর কাঁধের ব্যাজ থাকলে এখানেও তাকে আদি অকৃত্রিম ক্যাপ্টেন জন গুড RN বলা যেত নিঃসংকোচে। একটা চামড়ার ব্যাগের উপর বসে আছেন ক্যাপ্টেন। দেখে মনে হয় কোনো একটা সভ্য দেশের সভ্য শহরে নিজের বাড়িতে রয়েছে। এইমাত্র ফিরে এসে শিকারের গল্প শোনাতে বসেছে বন্ধুদেরকে। পরনে বাদামি রঙের টুইডের শিকারি পোশাক, ম্যাচ করে হ্যাট পড়েছে মাথায়। সব কিছুই ছিমছাম, পরিচ্ছন্ন, হাসি খুশি চেহারা, পরিষ্কার কামানো দাড়িগোফ, ঠিক জায়গা মতো বসে আছে আইগ্লাস, দাঁতের পাটি, চাই কি আর সাদা গাটা পর্চার একজোড়া কলারও পড়েছে সে। আমার দৃষ্টির সঠিক অর্থ বুঝতে পারল ক্যাপ্টেন। হেসে বলল, সবসময়ই পরিষ্কার থাকতে ভালোবাসি আমি, আর এতে তেমন খরচ লাগে না, তেমন বোঝাও না যে বয়ে আনতে কষ্ট হবে। ফুটফুটে জ্যোৎস্নার আলোয় বসে হাসি খল্পে মেতে উঠলাম আমরা। আর একটু দূরে বসে আছে ক্রাফিরা। অ্যালান্ডো হরিণের শিঙে তৈরি পাইপে করে বিষাক্ত দাক্ষা পাতার ধোঁয়া টানছে। শীত পড়তে লাগলো। একজন একজন করে উঠল ওরা। গুটিসুটি মেরে গিয়ে কম্বলের তলায় লুকোলো তারা। আর একটু দূরে একা বসে আছে আম্বোপা। হাতের তালুতে চিবুক রেখে গভীর ভাবনায় ডুবে আছে। প্রথম থেকেই খেয়াল করছি আর সব ক্রাফিদের কাছ থেকে নিজেকে সবসময় দূরে রাখে সে। পরদিন সকালে দেরি করেই ঘুম ভাঙলো আমাদের। উঠে পড়লাম, তৈরি হয়ে নিলাম তাড়াতাড়ি। জিরাফের মাংসে নাস্তা সেরে রওনা হয়ে পড়লাম শিকারের জন্য। সঙ্গে চলল আম্বোপা, খিবা আর ভ্যান্ট ফোগেল। কুলিরা লইল জিনিসপত্রের পাহারায়। সঙ্গে 3টে হাতিমারা রাইফেল নিয়েছি, আর নিয়েছি প্রচুর গোলা বারুদ। আমি আমার পানির বোতলে ভরে নিয়েছি কম লিকার দেওয়া ঠান্ডা চা। শিকারের সময় পানির বদলে এই চা খেয়ে বেশি তৃপ্তি পাই আমি। যেদিক দিয়ে যায় ধ্বংস করতে করতে যায় হাতি, তার উপর বিশাল পায়ের ছাপ আর লাদার স্তূপ। চোখ বুঝে অনুসরণ করা যায়। শিগগিরই একটা দল চোখে পড়ল। 25-30টা হবে, বেশিরভাগই পরিণত বয়সী মদ্দা। 9টা বেজেছে। ভীষণ গরম হয়ে উঠেছে আবহাওয়া। রাতের বেলায় খেয়েছে হাতিগুলো, পেট ভরা। আমাদের কাছ থেকে 200 গজ দূরে গাছের ছায়ায় বিশ্রাম করছে এতগুলো দানব একসঙ্গে। অপূর্ব দৃশ্য। কয়েকটা শুকনো ঘাসের ডগা তুলে নিয়ে শূন্যে ছেড়ে দিলাম। একটু সামনে এসে সরে পড়ল মাটিতে ডগাগুলো। তার মানে হাতির দিক থেকে আমাদের দিকে বাতাস বইছে, এগিয়ে যাওয়া যায়। আসলে কাছ থেকে নিশ্চিত হয়ে গুলি করতে চাইছে। গুলি ফসকালে কিংবা শুধু আহত করলে সাংঘাতিক বিপদ হবে। এগিয়ে গেলাম। 40 গজের মাঝে এসে গেলাম হাতিগুলোর। এখনও টের পাইনি। ঠিক আমাদের সামনেই দাঁড়িয়ে আছে 3টে বিশাল মদ্দা, বড় বড় দাঁত। বায়াটা স্যার হেনরিকে দেখিয়ে দিলাম। গুডকে বললাম ডানেরটাকে গুলি করতে। আমি বেছে নিলাম মাঝেরটা। বুম বুম বুম, কান ফাটানো গর্জন করে উঠল 3টে ভারী রাইফেল। হৃৎপিণ্ডে গুলি খেয়ে দুম করে আছড়ে পড়ল বাপাশে হাতিটা। হাঁটু গেড়ে বসে পড়ল মাঝেরটা, কিন্তু পরক্ষণেই উঠে পড়ল আবার। সোজা হয়ে ছুটে এলো আমাদের দিকে। দ্রুত সরে গেলাম একপাশে। পাশ দিয়ে ছুটে যাবার সময় আবার গুলি করলাম। হুমড়ি খেয়ে পড়ল হাতিটা। এগিয়ে গিয়ে ওর মাথায় আরও 2টো গুলি করলাম। যন্ত্রণা শেষ হলো জানোয়ারটার। ফিরে চাইবার সময় পেলাম না এবার, কারণ গুলি খেয়ে ছুটে আসছে 3য় হাতিটা। সুর আকাশের দিকে। ছোটার তালে তালে এদিকে ওদিকে নাড়ছে বিশাল দাঁতের 2 ডগা। জায়গা মতো গুলি লাগাতে পারেননি ক্যাপ্টেন। ভেবেছি আক্রমণ করতে আসছে, কিন্তু না, আমাদেরকে দেখতে পাইনি ওটা। প্রচণ্ড যন্ত্রণায় ঝোপঝাড় ভেঙে ছুটে গেল যেদিক থেকে আমরা এসেছি সেদিকে। অন্য হাতিগুলোও ছুটতে শুরু করেছে, হারিয়ে যাচ্ছে গাছপালার আড়ালে। সমস্যায় পড়লাম। আহত হাতিটার পেছনে যাব, খুঁজে বের করতে কতক্ষণ লাগবে কে জানে। ততক্ষণে লাপাত্তা হয়ে যাবে সামনের দলটা। দ্রুত সিদ্ধান্ত নিতে হলো। সামনে এগোনোই স্থির করলাম। ভয় পেয়ে ছুটে পালিয়েছে হাতির দল।
ওদের সঙ্গে তাল রেখে চলাটা অসম্ভব। এক জায়গায় আবার থেমে না দাঁড়ালে ওদের নাগাল পাওয়া যাবে বলে মনে হয় না। তবুও চলতে লাগলাম যত তাড়াতাড়ি সম্ভব। ভীষণ বেড়েছে রোদের তেজ, দরদর করে ঘামছে, কিন্তু শিকারের উত্তেজনায় কষ্টকে কষ্ট বলে মনেই হচ্ছে না। আরও 2 ঘন্টা পর দেখা পেলাম তাদের। গাছপালার আড়াল থেকে উকি দিয়ে দেখছি বনের ধারে দাঁড়িয়ে আছে দলটা, উত্তেজিত, সুর উঠাচ্ছে আর নামাচ্ছে, বিপদের গন্ধ খুঁজছে বাতাসে। পুরো দলটা থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে বিশাল এক দাঁতালো মদ্দা, পাহাড়ও দিচ্ছে সে। বিন্দুমাত্র বিপদের গন্ধ পেলেই হুঁশিয়ার করে দিবে অন্যদেরকে। আমাদের কাছ থেকে বড়জোর 60 গজ দূরে। ওটাকেই শেষ করার সিদ্ধান্ত নিলাম। একসঙ্গে গুলি করলাম 3 জনে, ওখানেই পড়ে গেল হাতিটা। বাকিগুলো আবার ছুটল, কিন্তু কপাল খারাপ হাতিগুলোর। 100 গজ পরেই একটা নালা, দুপাশে যেতে পারত, কিন্তু আতঙ্কে বুদ্ধিশুদ্ধির লোপ পেয়ে গেছে ওগুলোর। সোজা নেমে গেছে নালাটাতে। খারাপ পারবে, এখন আর উঠে যেতে পারছে না। এক জায়গায় জটলা করছে, কার আগে কে উঠে যাবে সেই চেষ্টাই করছে। কোনো কাজ হচ্ছে না, কেবলই হুড়ুহুড়ি করছে ওরা, আর গুঁতো মারছে একে অন্যের গায়ে। নালার পাড়ে গিয়ে দাঁড়ালাম আমরা, এক নাগারে গুলি চালালাম ফাঁদে পড়া হাতিগুলোর উপর। গুলি খেয়ে নাড়াল বুকে একটার পর একটা ঝলে পড়তে লাগলো হাতিগুলো। পার বেয়ে উঠে যাবার চেষ্টা করলো না আর। নালার দুদিকে খোলা আছে, যে যেদিকে পারলো ছুটে পালালো। ইচ্ছে করলে পিছু নিতে পারতাম, একেবারেই সহজ শিকার, কিন্তু এমনিতেই আত্মাকে খতম করেছি, আর রক্তপাত ঘটাতে ইচ্ছে হলো না। থামলাম। নালার বুকে পড়ে আছে 5টা হাতি। দুটোর বুক কেটে হৃৎপিণ্ড বের করে নিল সঙ্গের গ্রাফিরা। ইতিমধ্যেই জিরিয়ে নিয়েছি আমরা 3 শিকারী। আবার রওনা হলাম ক্যাম্পের দিকে, গিয়ে লোক পাঠিয়ে দিব, এসে কেটে নিয়ে যাবে দাঁতগুলো। প্রথম 3টিকে যেখানে মেরেছিলাম সেখানে একদল এলান্ডুর দেখা পেলাম। গুলি করলাম না, প্রচুর মাংস আছে, খামোখা জীবগুলোকে মেরে লাভ নেই। আমাদেরকে দেখা মাত্র ছুটে পালালো হরিণের দল। শখানেক গজ গিয়ে ঘন ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকলো। একসঙ্গে এত অ্যালান্ডো আগে কখনো দেখেননি গুড। ওগুলোকে কাছ থেকে দেখার শখ চাপলো তার। অবশ্য দেখার মতোই জীব, এত সুন্দর। গুডের রাইফেল আম্বোপার হাতে। হরিণ মারবে না, শুধু দেখবে, রাইফেল নেবার দরকার নেই। খিবাকে নিয়ে এগিয়ে গেল সে। আমরা বিরক্ত হলাম না, বরং একটু বিশ্রামের সুযোগ মিলে যাওয়াতে ভালোই লাগলো। একটা গাছের ছায়ায় বসলাম। পশ্চিমের আকাশ লালে লাল, অস্ত যাচ্ছে বিশাল সূর্য। গাছের সবুজ পাতায় রক্তিম আভা, অপরূপ দৃশ্য। মুগ্ধ হয়ে দেখছি, হঠাৎ হাতির ক্রুদ্ধ চিৎকারে চমকে উঠলাম। ফিরে চেয়ে দেখলাম আকাশের দিকে সুর তুলে দিয়ে ঝোপঝাড় ভেঙে ছুটে আসছে একটা বিশাল হাতি। খুদে লেজটা দিয়ে বাড়ি মারছে নিচের পাছায়। সূর্যের পড়ন্ত আলোয় ভয়াবহ দেখাচ্ছে ধূসর দানবটাকে। হাতিটার আগে আগে ছুটে আসছেন ক্যাপ্টেন গুড আর খিবা। কাটা লতাপাতায় পা বেঁধে যাচ্ছে, বারবার হোঁচট খাচ্ছে, হুমড়ি খেয়ে পড়লেই হয়, একেবারে পিঠের উপরে উঠে আসবে হাতি। রাইফেল হাতে করে ছুটলাম, গুলি করতে পারছি না, বেশ দূরে আছে এখনও হাতিটা। ছোটন্ত নিশানায় গুলি লাগাতে পারবো কিনা তাও জানি না। তাছাড়া গুলির পথেই রয়েছে খিবা আর ক্যাপ্টেন গুড, ওদের গায়েও লেগে যেতে পারে। আর মাত্র কয়েক মুহূর্ত পরেই পা পিছলালো ক্যাপ্টেন গুড, পড়ল হুমড়ি খেয়ে। জান বাজি রেখে ছুটলাম, কিন্তু বুঝতে পারছি লাভ হবে না। বড়জোর আর 3 সেকেন্ড লাগবে হাতিটার আসতে। মারা যেতে বসেছেন ক্যাপ্টেন গুড। ক্যাপ্টেনকে আক্রমণ করতে গিয়েও থমকে দাঁড়ালো হাতিটা। আর একটা পুচকি জীব তার সুরের কাছে দাঁড়িয়ে আছে, খিবা। প্রভু অসহায়ভাবে মারা যাবেন সহ্য করতে পারেনি ছেলেটা। নিজের প্রাণের মায়া তুচ্ছ করে এগিয়ে গেছে। হাতের আশেগাইটা ছুঁড়ে মারল হাতির মুখে। আরও খেপে গেল হাতি, সুর দিয়ে পেঁচিয়ে ধরল হতভাগা ছেলেটাকে, শূন্যে তুলে আছাড় মারল। এক পা তুলে দিল তার নিতম্ভে, সুর দিয়ে বুকটা পেঁচিয়ে ধরে এক টানে ছিঁড়ে দুটুকরো করে ফেলল। আমরা পৌঁছে গেছি। সমানে গুলি চালালাম হাতির উপরে। খিবার দ্বিখণ্ডিত লাশের উপর ঢলে পড়ল হাতিটা। উঠে পড়েছেন ক্যাপ্টেন গুড, ছুটে গেলেন পাগলের মতো। মাংসের তলা থেকে খণ্ডিত দেহটাকে বের করার ব্যর্থ চেষ্টা করতে লাগলেন। দুঃখে বেদনায় স্তব্ধ হয়ে গেছি আমি। পড়ন্ত বেলায় এই মর্মান্তিক দৃশ্য সহ্য করতে পারছি না। বেদনার একটা দলা যেন উঠে এলো বুকের ভেতর থেকে, আটকে গেল গলার কাছে। স্যার হেনরির দিকে চাইলাম, আমার দিকে চোখ পড়তেই মুখ ফিরিয়ে নিলেন তিনি। হয়তো চোখের পানি গোপন করতে চান। স্তব্ধ হয়ে গেছে ভ্যান্ট ফোগেল।
আশ্চর্য, শান্ত রয়েছে শুধু আম্বপা। এগিয়ে গেল সে, বসল মরা হাতিটার পাশে। খিবার মাথাটা বেরিয়ে আছে হাতির তলা থেকে। আধভোজা চোখ দুটোকে গভীর স্নেহবদ্ধ হাতে বন্ধ করে দিল আম্বপা। বিড়বিড় করে বলল, বীরের মতো মরেছ তুমি খিবা, সত্যিকারের জুলু বীর।